চিল্কিগড় অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম তথা আমাদের জঙ্গলমহলের সবচেয়ে জনপ্রিয় দর্শনীয় স্থান। এই চিল্কিগড়ের এত জনপ্রিয়তার প্রধান কারণ হলো শেষ সামন্ত রাজা শ্রী গোপীনাথ সিংয়ের প্রতিষ্ঠিত ঐতিহাসিক রাজবাড়ি ও বেশ কয়েকটি প্রাচীন মন্দির, যাদেরকে কেন্দ্র করে জড়িয়ে রয়েছে অনেক অজানা ইতিহাস। কিভাবে রাজা গোপীনাথ দেবী মহামায়ার স্বপ্নাদৃষ্ট হয়ে ডুলুং নদীর তীরবর্তী জঙ্গলে প্রতিষ্ঠা করেছিলেন কনক দুর্গা মন্দির, জানতে চান সেই ইতিহাস? কেনই বা এই মন্দিরের নাম হয়েছে কনক দুর্গা মন্দির? প্রাচীনকালে প্রতি দুর্গাষ্টমীতে এখানে নর বলি দেওয়ার প্রচলন ছিল। মানুষ বলি দেওয়ার এই ভয়ঙ্কর প্রথা কিভাবে বন্ধ হয়েছিল, এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আজকের ভিডিওতে। এছাড়া বর্গীদের আক্রমণে মায়ের স্বর্ণমূর্তি লুণ্ঠন থেকে শুরু করে মাওবাদী আমলে মায়ের মূর্তি চুরি যাওয়ার ঘটনার সম্পূর্ণ বিবরণ থাকছে এই ভিডিওতে। আর এখানে বেড়াতে এসে মায়ের ভোগ কিভাবে খেতে পারবেন সেটাও জানাবো। ভিডিওর শেষের দিকে ঘুরে দেখাবো ডুলুং নদী ও ডুলুং নদীর তীরে রোমাঞ্চকর এক ভেষজ উদ্ভিদের জঙ্গল, যা পশ্চিমবঙ্গ পরিবেশ দপ্তর দ্বারা জীব বৈচিত্র্যপূর্ণ এলাকা হিসাবে সংরক্ষিত। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু জঙ্গলমহল ট্যুরিজম। তো চলুন সবার প্রথমেই ঘুরে দেখি চিল্কিগড় রাজবাড়ি। সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত না হলেও সর্বত্র অবহেলার ছাপ নিয়ে এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে প্রায় 300 বছরের প্রাচীন এই রাজবাড়িটি। ভগ্নপ্রায় এই রাজবাড়ির প্রতিটি ইটের সাথে জড়িয়ে রয়েছে হাজারো ইতিহাস। আর সেই ইতিহাসে যার নাম সবার প্রথমেই উঠে আসে, তিনি হলেন সামন্ত বংশের শেষ রাজা গোপীনাথ মত্তগজ সিংহ। প্রায় 300 বছর আগে তিনি এই রাজবাড়িটি প্রতিষ্ঠা করেছিলেন তৎকালীন জঙ্গলমহল অর্থাৎ জাম্বনির রাজধানী চিল্কিগড়ে। একটু ইতিহাস ঘাটলেই জানা যায়, রাজা গোপীনাথ 1693 থেকে 1765 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন এখানে। প্রজাবৎসল রাজা গোপীনাথ ছিলেন একজন অত্যন্ত ধার্মিক ব্যক্তি। তিনি তার রাজত্বকালে প্রতিষ্ঠা করেছিলেন বেশ কয়েকটা প্রাচীন মন্দির। এই রাজবাড়িতে তার প্রতিষ্ঠিত কালাচাঁদ জিউ মন্দিরের মধ্যেই রয়েছেন শ্রী শ্রী জগন্নাথ দেব। প্রতি বছর এখানে মহা আড়ম্বরে জগন্নাথ দেবের রথযাত্রা পালিত হয়। রাজবাড়ির এই অংশে দেখতে পাবেন সেই জগন্নাথ দেবের রথের কাঠামো। তবে এখানে এই রথযাত্রার প্রথম প্রচলন করেছিলেন রাজা মানগোবিন্দ দেব। এটা হলো এই রাজবাড়ির দুর্গা দালান। একসময় এই দুর্গা দালানে বসত রাজসভা, এছাড়া নাচ গানের আসর ও বিচার সভাও বসত এখানে। দুর্গা দালানের উল্টো দিকে রাজবাড়ির তরুণদ্বারের পাশেই রয়েছে একটা বেশ পুরনো অশ্বত্থ গাছ। তার পাশেই দেখতে পাবেন একটা প্রাচীন শিব মন্দির। যদিও কয়েক বছর আগে এই মন্দিরের পুনঃসংস্কারের কাজ সম্পন্ন হয়েছে। শিব মন্দিরের ঠিক উল্টো দিকেই দেখা যায় গায়ত্রী দেবী মন্দির। ভগ্নপ্রায় এই মন্দিরটির সংস্কার খুবই প্রয়োজন। গায়ত্রী দেবী মন্দিরের পাশেই দেখতে পাবেন কালাচাঁদ জিউ মন্দির। 9টি চূড়া বিশিষ্ট এই মন্দিরে এখনো নিত্য পূজা অনুষ্ঠিত হয়। রাধা কৃষ্ণ সহ এই মন্দিরে শ্রী জগন্নাথ দেবও প্রতিষ্ঠিত আছেন। একটা সময় ছিল যখন এই মন্দিরে রাজপুরোহিত ও রাজবংশের সদস্য ছাড়া সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। তবে এখন সে নিয়মটা কিছুটা শিথিল হয়েছে। এবার আপনাদের নিয়ে যাব রাজবাড়ির সার্ভেন্ট কোয়ার্টার অর্থাৎ রাজ কর্মচারীদের থাকার জায়গাতে। সময়ের ব্যবধানে কর্মচারীদের থাকার জায়গার এই জরাজীর্ণ দশা। একটা সময় এখানে কত শত কর্মচারী বসবাস করত, আজ তার কোনো হিসেব নেই।
রাজা গোপীনাথের কোনো পুত্র সন্তান ছিল না। তার একমাত্র কন্যা রাজকুমারী সুবর্ণমণি দেবীর সাথে বিয়ে হয় বর্তমানে ঝাড়খণ্ড রাজ্যের অন্তর্গত ধলভূমগড় জেলার রাজা শ্রী জগন্নাথ দেব ধবলদেব সপ্তমের সাথে। 1765 সালে রাজা গোপীনাথ মত্তগজ সিংহের মৃত্যুর পর শেষ হয় সামন্ত বংশের রাজত্ব। এরপর চিল্কিগড়ের সিংহাসনে বসেন রাজা গোপীনাথের একমাত্র জামাতা শ্রী জগন্নাথ দেব ধবলদেব। তার হাত ধরেই সূচনা হয় ধল বংশের। এটা হলো রাজবাড়ির অন্দরমহলের প্রবেশদ্বার। বিনা অনুমতিতে সাধারণ মানুষের অন্দরমহলে প্রবেশ নিষেধ। রাজ পরিবারের বর্তমান সদস্যরা অর্থাৎ ধবলদেব পরিবার এখনো বাস করেন এখানে, যা বাইরে থেকে দেখে স্পষ্ট বোঝা যায়। এবার ঘুরে দেখব রাজবাড়ির বাম দিকের অংশ। আমরা এভাবেই জঙ্গলমহলের সমস্ত জানা অজানা জায়গাগুলো ধীরে ধীরে আপনাদের সামনে তুলে ধরব। এই ধরনের সমস্ত ভিডিও সবার আগে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। রাজবাড়ির এই অংশটি ছিল অতিথিশালা অর্থাৎ গেস্ট হাউস। সেই সময় রাজার কোনো অতিথি এলে এখানেই তাদের থাকার ব্যবস্থা করা হতো। বর্তমানে এই অংশটা পশ্চিমবঙ্গ শিশু কল্যাণ দপ্তরের অধীনস্থ। এর নিচের তলায় রয়েছে জাম্বনি আইসিডিএস প্রজেক্টের মূল অফিস ঘর। এই বিল্ডিং এর বাম দিকে রয়েছে বেশ কয়েকটি ভাঙাচোরা ঘর। পশ্চিমবঙ্গ সরকার এই রাজবাড়িকে একটি ঐতিহ্যমণ্ডিত ভবন হিসেবে স্বীকৃতি দিয়েছেন। রাজা গোপীনাথের মৃত্যুর পর তার জামাই জগন্নাথ দেব ধবলদেব এই অঞ্চলে শাসনভার গ্রহণ করেন। তিনি 1769 সালে এখান থেকে ব্রিটিশদের বিরুদ্ধে ধল বিদ্রোহ ঘোষণা করেছিলেন। চুয়ার বিদ্রোহ চলাকালীন এই ধল বিদ্রোহ ইংরেজরা কড়া হাতে দমন করেছিল। রাজবাড়ির ভাঙা ছাদে জন্ম নিয়েছে অসংখ্য গাছপালা। কালের নিয়মে একসময়ের রাজবাড়ি আজ ভগ্নপ্রায়। এদিকে এলে মনে হবে সংস্কারের বড্ড অভাব। এই চিল্কিগড় রাজবাড়ি থেকে মাত্র 1 কিলোমিটার দূরে ডুলুং নদীর তীরবর্তী জঙ্গলে রয়েছেন দেবী কনক দুর্গা। তাই ডুলুং নদীর তীরে এই অরণ্যের নাম হয়েছে কনক অরণ্য। তো চলুন এবার ঘুরে দেখি কনক দুর্গা মন্দির। মেন গেট থেকে কিছুটা এগিয়ে এলেই পেয়ে যাবেন পার্কিং জোন। বাইক পার্কিং এর জন্য লাগে 20 টাকা, টোটো বা অটোর জন্য লাগে 30 টাকা, ছোট 4 চাকা গাড়িতে 50 টাকা, আর বাসের জন্য 100 টাকা। এই কনক অরণ্যের মাঝে এরকম বেশ কিছু প্রাণীর মূর্তি দেখা যায়, যা এই জঙ্গলকে আরো আকর্ষণীয় করে তোলে। এখান থেকে কনক দুর্গা মন্দিরের দূরত্ব আর মাত্র 200 থেকে 300 মিটার। ভেষজ উদ্ভিদের জঙ্গলের মাঝে সুন্দর সাজানো পথ। এখানে আপনাদের জানিয়ে রাখি, এরপর আর কোনো খাবারের দোকান পাবেন না। পার্কিং জোনে কয়েকটা টিফিন স্টল ও হোটেল রয়েছে। তাছাড়া একটা সুলভ শৌচাগারও রয়েছে ওখানে। জঙ্গলের মাঝে এরকম অনেক বন্য জীবজন্তুর মূর্তি দেখা যায়। রয়েছে বোটিং এর ব্যবস্থা, তবে কোভিডের পর থেকে বোটিং বন্ধ রয়েছে এখানে। তবে খুব তাড়াতাড়ি আবার বোটিং চালু করা হবে। পশ্চিমবঙ্গ পর্যটন দপ্তর এই স্থানটি নতুন করে সংস্কার করার পর বর্তমান পর্যটন মানচিত্রে একটা ভালো জায়গা দখল করে নিচ্ছে এই কনক দুর্গা মন্দির। এই কনক দুর্গা মন্দিরকে কেন্দ্র করেও রয়েছে অনেক অজানা ইতিহাস। 1749 সালে এই মন্দিরটি এখানে প্রতিষ্ঠা করেন রাজা গোপীনাথ সিংহ। তবে এখন যে মন্দিরটি দেখছেন এটি 1937 সালে পুনর্নির্মিত হয়।
এই মন্দির নির্মাণের ইতিহাসটা বড়ই অদ্ভুত। শোনা যায় রাজা গোপীনাথ দেবী মহামায়ার স্বপ্নাদিষ্ট হয়ে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। ওই একই দিনে আরও দুজন মায়ের স্বপ্নাদেশ পেয়েছিলেন। তারা হলেন পুরোহিত রামকৃষ্ণ ষড়ঙ্গী ও সেকরা যোগেন্দ্রনাথ কামিল্লা। পুরোহিত রামকৃষ্ণ ষড়ঙ্গী স্বপ্নে পেয়েছিলেন মায়ের পুজোর বিধি ও মন্ত্র। তারপর থেকে তার বংশধরেরা অর্থাৎ ষড়ঙ্গী পরিবার এখনো বংশ পরম্পরায় মায়ের পুজো করে চলেছে। সেকরা যোগেন্দ্রনাথ কামিল্লা স্বপ্নে দেখেছিলেন অশ্বারোহিণী চতুর্ভুজা মায়ের রূপ। দেবীর উপরের ডান হাতে রয়েছে খড়গ ও বাম হাতে পান পাত্র। নিচের বাম হাতে রয়েছে ঘোড়ার লাগাম ও ডান হাত দিয়ে তিনি ভক্তদের বরাভয় প্রদান করছেন। কনক শব্দের অর্থ হলো সোনা। রানী গোবিন্দমণির হাতের সোনার কঙ্কন দিয়ে নির্মিত হয়েছিল দেবীর মূর্তি। তাই এই মন্দিরের নাম হয় কনক দুর্গা মন্দির। তবে বর্তমানে মন্দিরে যে মূর্তিটি রয়েছে এটি অষ্টধাতুর নির্মিত। মন্দিরের ভেতর ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ, কারণ বেশ কয়েকবার এই মন্দিরের মূর্তি চুরি হয়েছে। আমরা মন্দিরের প্রচারের উদ্দেশ্যে মন্দির কর্তৃপক্ষের কাছে অনুমতি নিয়ে ভিডিও নিয়েছি। প্রথম বর্গীদের আক্রমণে মায়ের স্বর্ণ মূর্তিটি লুণ্ঠিত হয়। পরবর্তীকালে 1960 ও 1996 সালে আবার মায়ের মূর্তি চুরি যায়। মাওবাদী আমলে 2007 ও 2008 সালে পুনরায় মায়ের মূর্তি চুরি হয়। তবে বর্তমানে চারিদিকে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে এবং কয়েকজন স্থানীয় বাসিন্দা ও রাজপরিবারের সদস্যদের নিয়ে গঠন করা হয়েছে চিল্কিগড় ওয়েলফেয়ার সোসাইটি নামক একটি ট্রাস্ট, যারা প্রতিনিয়ত এখানকার প্রাকৃতিক পরিবেশ, মন্দির ও দর্শনার্থীদের সুরক্ষা দিয়ে চলেছেন। এটি মন্দিরের যজ্ঞকুণ্ড। প্রতি বছর দুর্গাপুজোর সময় মায়ের মহাযজ্ঞ অনুষ্ঠিত হয়। সেই সময় এখানে প্রচুর মানুষের সমাগম ঘটে। কথিত আছে প্রাচীনকালে এখানে নরবলির প্রচলন ছিল। বলির রক্ত ডুলুং নদীতে গিয়ে না পড়লে মা সন্তুষ্ট হতেন না। তবে নিয়ম ছিল রাজ্যবাসী ও কোনো ব্রাহ্মণকে বলি দেওয়া যাবে না। একবার ভুল করে এক ব্রাহ্মণকে বলি দিতে গিয়ে ব্যাঘাত ঘটে। এরপর মায়ের স্বপ্নাদেশেই বন্ধ হয়ে যায় মানুষ বলি দেওয়ার এই ভয়ঙ্কর প্রথা। তবে প্রতি বছর দুর্গাষ্টমীতে এখনো পাঠা বলি ও মহিষ বলি দেওয়ার প্রচলন রয়েছে এখানে। সালটা 1475। অবিভক্ত মেদিনীপুরের একটা বিরাট অংশের রাজত্ব ছিল উড়িষ্যার গজপতি রাজ প্রতাপরুদ্রের অধীনে। মহারাজ প্রতাপরুদ্র তার বাল্যবন্ধু বলভদ্র ত্রিপাঠীকে তৎকালীন জঙ্গলমহল অর্থাৎ জামবনির রাজত্ব দিয়েছিলেন। এই বলভদ্র ত্রিপাঠীর বংশধর ছিলেন বিশ্বরূপ ত্রিপাঠী। তারা ছিলেন বিষ্ণুর উপাসক। এই বিশ্বরূপ ত্রিপাঠী চিল্কিগড়ে প্রথম পঞ্চরত্ন বিষ্ণু মন্দির স্থাপন করেন, যা বড় মহল নামে পরিচিত ছিল। অনেকে এই বিষ্ণু মন্দিরকে আদি কনক দুর্গা মন্দির বলে দাবি করেন, আবার কেউ কেউ এটাকে সম্পূর্ণ বিষ্ণু মন্দির হিসেবেই বলেছেন। তবে এই বিষয়ে মতভেদ রয়েছে। কোনো এক ঝড়জলের রাতে প্রবল বজ্রাঘাতে মন্দিরটি মাঝামাঝিভাবে দ্বিখণ্ডিত হয়ে যায়। বর্তমানে এই প্রাচীন মন্দিরটি সম্পূর্ণ নতুন রূপে একই জায়গাতে প্রতিস্থাপন করা হয়েছে। এই বড় মহলের ঠিক পাশেই নির্মিত হয়েছে অতিথি নিবাস। আপনারা যারা বাইরে থেকে আসবেন চাইলে এখানে এসেও থাকতে পারেন খুব কম খরচে। এই গেস্ট হাউস ছাড়াও এখানে রয়েছে ম্যারেজ কমিউনিটি হল, যা বিবাহ, উপনয়ন, অন্নপ্রাশন এই ধরনের সমস্ত মাঙ্গলিক অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয়। এখানে মায়ের প্রসাদের একটা বিশেষত্ব রয়েছে। মুগের ডাল, ভাত, তরকারি, মাছ, পায়েস, চাটনি ও হাঁসের ডিম ভোগ হিসেবে নিবেদন করা হয়। তবে প্রতি মঙ্গল ও শনিবার খিচুড়ি হয়। আপনারা চাইলে এখানে বেড়াতে এসে মধ্যাহ্নে মায়ের ভোগ খেতে পারেন। দুপুর 1টা থেকে 2টো পর্যন্ত মায়ের ভোগ দেওয়া হয়। তবে সেক্ষেত্রে আপনাদের সকাল 10টার আগে পার্কিং জোনের টিকিট কাউন্টার থেকে প্রসাদ কুপন সংগ্রহ করে নিতে হবে নির্দিষ্ট মূল্যের বিনিময়ে। মন্দির চত্বরে রয়েছে বেশ কয়েকটি পূজা সামগ্রী দোকান। পুজোর সমস্ত সরঞ্জাম পাওয়া যায় এখানে। তবে একটু সাবধান, পুজো সামগ্রী কিনে মন্দির পর্যন্ত পৌঁছানোর আগে বাধা হয়ে দাঁড়াতে পারে রামভক্ত হনুমানের দল। মন্দিরের ঠিক পাশ দিয়েই চলে গেছে ডুলুং নদীতে যাওয়ার পথ।
ডুলুং নদীতে যাওয়ার পথে চোখে পড়বে অসংখ্য ভেষজ গাছ। ভিডিও শেষের দিকে ঘুরে দেখাবো সেই গাছ ছমছমে ভেষজ অরণ্য। তার আগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ঝাড়খণ্ডের সীমান্তবর্তী এলাকায় বেলপাহাড়ির ডুলুংডিহা পাহাড় থেকে উৎপত্তি লাভ করেছে এই ডুলুং নদী। এটি সুবর্ণরেখা নদীর একটি প্রধান উপনদী। শরৎকালে যখন দুই ধারে কাশফুল ফোটে তখন এর আসল রূপ দেখা যায়। ডুলুং নদীর অসাধারণ সৌন্দর্য উপভোগ করতে হলে এখানে শরৎকালে বেড়াতে আসতে হবে। এই ডুলুং নদী রোহিণীর কাছে সুবর্ণরেখা নদীতে গিয়ে মিশেছে। এখান থেকে ডান দিকে চলে গেছে এক রোমাঞ্চকর গাছ ছমছমে ভেষজ অরণ্য, যা কনক অরণ্য নামে পরিচিত। চিল্কিগড়ের এই জঙ্গলে প্রায় 450টি প্রজাতির ভেষজ উদ্ভিদ দেখতে পাওয়া যায়। তাছাড়া এখানে দেখতে পাবেন বিভিন্ন প্রজাতির বানর, পরিযায়ী পাখি, সরীসৃপ ও নানা ধরনের কীটপতঙ্গ। তাই পশ্চিমবঙ্গ সরকারের পরিবেশ দপ্তর এটাকে একটি ঐতিহ্যবাহী জীববৈচিত্র্যপূর্ণ এলাকা হিসাবে সংরক্ষিত করেছেন। তবে এখান থেকে মাত্র 16 কিলোমিটার দূরে রয়েছে ভারতের বৃহত্তম ভেষজ উদ্যান। সেখানে প্রায় 800টি প্রজাতির ভেষজ উদ্ভিদ সংরক্ষণ করে রেখেছে পশ্চিমবঙ্গ বন বিভাগ ও ঝাড়গ্রাম রিসার্চ রেঞ্জ সিলভিকালচার। আপনারা চাইলে এখান থেকে সোজা আমলাচটি ভেষজ উদ্যানটি একবার ঘুরে আসতে পারেন। তার আগে অবশ্যই আমাদের ভেষজ উদ্যানের ভিডিওটি একবার দেখে নেবেন। ভেষজ উদ্যানের ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। এবারে জানাই এখানে কিভাবে আসবেন। চিল্কিগড়ের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হলো গিদনি, যা এখান থেকে মাত্র 5 কিলোমিটার দূরে অবস্থিত। তবে এখানে আসার জন্য ঝাড়গ্রাম স্টেশনের নামাই সবচেয়ে ভালো। ঝাড়গ্রাম স্টেশন থেকে এখানে দূরত্ব প্রায় 15 কিলোমিটার। টোটো, অটো অথবা ছোট গাড়ি ভাড়া করে খুব কম খরচে এখানে আসা যায়। এছাড়া আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন। আমাদের ফেসবুক পেজের লিংকও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। বাচ্চাদের খেলার জন্য মন্দির চত্বরের ঠিক পাশেই রয়েছে একটি সুন্দর চিলড্রেন পার্ক। আমরা এই ভিডিওতে চিল্কিগড়ের প্রাকৃতিক সৌন্দর্য ও এখানে সুবিশাল ইতিহাস আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন। এছাড়া ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন।